আচ্ছা, একটা ব্যাপার কি কখনো ভেবে দেখেছেন? শেয়ার বাজারে টাকা কামানোর জন্য শুধু জ্ঞান বা বড় বড় ডিগ্রি থাকলেই কি চলে, নাকি এর পেছনে আরও গভীর কোনো খেলা আছে? চলুন আজ আমরা বিশ্লেষণ করে দেখি কিভাবে আমাদের নিজেদের মনই আমাদের সবচেয়ে বড় আর্থিক শত্রু হয়ে দাঁড়াতে পারে। স্বাগতম। আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর ভবিষ্যতের সব আপডেটের জন্য সাবস্ক্রাইব করে রাখুন। মার্কেটের লেটেস্ট আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। সত্যি বলতে আপনাদের এই সমর্থনই আমাদের এই ধরনের কাজ করতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। তো চলুন স্লাইডের এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। ডিগ্রি থাকলেই কি শেয়ার বাজারে লাভ নিশ্চিত? প্রায় তো দেখা যায় অনেক শিক্ষিত, অনেক বুদ্ধিমান মানুষও এখানে এসে টাকা হারান। কিন্তু কেন এমন হয়? চলুন এর উত্তরটা খোঁজা যাক। ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বুদ্ধিমান লোকেরাও কেন টাকা হারায়? উত্তরটা কিন্তু অবাক করার মতো সহজ। কারণ দেখুন, শেয়ার বাজারটা আসলে শুধু জ্ঞান বা ডিগ্রির খেলা না, এটা মূলত মানসিক স্থিরতা বা টেম্পারামেন্টের খেলা। অনেক বড় বড় ডিগ্রিধারীরাও এখানে এসে হোঁচট খান, কারণ তারা তাদের আবেগকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেন না। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা দেখব কেন স্মার্ট বিনিয়োগকারীরাও টাকা হারান। এরপর আমরা তিনটা খুব কমন মানসিক ফাঁদ নিয়ে কথা বলবো। একটা হলো ইকো চেম্বার, মানে নিজের পছন্দের কথাই বারবার শোনা। দ্বিতীয়টা হলো লোকসানের ভয়, আর তৃতীয়টা হলো হুজুগে গা ভাসানো। আর হ্যাঁ, সবশেষে আমরা এই ফাঁদগুলো থেকে বাঁচার একটা যৌক্তিক পথও খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা, চলুন তাহলে প্রথম সেকশনে যাওয়া যাক। কেন স্মার্ট বিনিয়োগকারীরা হেরে যান, যেখানে মেজাজ বা টেম্পারামেন্ট বুদ্ধিকে হারিয়ে দেয়। এক বিখ্যাত বিনিয়োগকারীর এই কথাটা একটু খেয়াল করুন। শেয়ার বাজার হল অধৈর্য মানুষের টাকা ধৈর্যশীল মানুষের কাছে পাঠানোর একটা যন্ত্র। এর মানেটা আসলে কি? মানে হলো, দিন শেষে বাজারটা কোনো অঙ্ক বা কঠিন সমীকরণ মেনে চলে না। এটা চলে মানুষের আবেগ, ভয় আর লোভ দিয়ে। এটা একটা বিশাল খেলার মাঠ, আর এই খেলার আসল নিয়মটা কিন্তু লুকিয়ে আছে আমাদের নিজেদের সাইকোলজির মধ্যেই। চলুন এবার আমাদের প্রথম মানসিক ফাঁদটা নিয়ে কথা বলি, যেটা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে। এটার নাম হলো ইকো চেম্বার, মানে শুধু সেটাই শোনা যা আমরা শুনতে চাই। সাইকোলজির ভাষায় একে বলা হয় কনফার্মেশন বায়াস। এটা আসলে আমাদের ব্রেনের একটা আরামদায়ক শর্টকাট, কারণ নতুন বা বিরোধী কোনো তথ্য গ্রহণ করতে ব্রেনের অনেক শক্তি খরচ হয়। তাই আমরা কি করি? আমরা শুধু সেই তথ্যগুলোই খুঁজি এবং বিশ্বাস করি যা আমাদের আগের নেওয়া সিদ্ধান্তকে সমর্থন করে, আর বাকি সব কিছু জেনে শুনে এড়িয়ে চলি। একটা সহজ উদাহরণ দিই। ধরুন কেউ একটা 4K টিভি কিনবে বলে ঠিক করেছে। এখন দোকানে যাওয়ার পর একজন সেলসম্যান যদি 4K টিভির খুব প্রশংসা করে, তখন তার কথা একদম ঠিক মনে হবে। কিন্তু অন্য কেউ যদি বলে যে ভাই, ফুল এইচডি টিভি কিনলেই তো টাকা বাঁচে, তখন হয়তো মনে মনে এমন একটা ভাবনা আসবে, আরে এই লোকটা কিছুই জানে না। এটাই হলো কনফার্মেশন বায়াস। আমাদের দেশের রবি আইপিওর কথা কি মনে আছে? বাজারে যখন একটা রব উঠে গেল যে এটা একটা নিশ্চিত লাভজনক বিনিয়োগ, তখন কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়েছিল। ইউটিউব, পত্রিকা, ফেসবুক গ্রুপ, সব জায়গায় একই কথা। যারা তখন বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তারা শুধু এই পজিটিভ খবরগুলোই শুনেছেন এবং বিনিয়োগ করেছেন। এটাই কনফার্মেশন বায়াসের একটা জ্বলজ্বন্ত উদাহরণ। বেশ, এবার আসা যাক আমাদের দ্বিতীয় ফাঁদে। এটা হলো সেই ফাঁদ যা আমাদের ভুল স্বীকার করার ভয় থেকে জন্মায়। কেন আমরা লসে থাকার শেয়ারটা কিছুতেই বিক্রি করতে পারি না? এর পেছনে মূল মনস্তাত্ত্বিক কারণ হল লস অ্যাভার্শন। গবেষণা বলছে ১০০ টাকা লাভ করলে আমাদের যে আনন্দ হয়, ১০০ টাকা হারালে তার কষ্টটা আমাদের মনে প্রায় দ্বিগুণ প্রভাব ফেলে। একবার ভাবুন তো, কোনটা বেশি কষ্ট দেয়? আর এই অতিরিক্ত কষ্টের ভয় থেকেই কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে থাকি। আমাদের আশেপাশে এমন একজনের গল্প প্রায়ই শোনা যায়। ধরুন এক চাচার পোর্টফোলিও। উনি গ্রামীণ ফোন আর স্কোয়ার ফার্মার মতো দারুণ সব শেয়ার সামান্য লাভে বিক্রি করে দিয়েছেন। কিন্তু বিডি পাওয়ার লিমিটেড নামে একটা দুর্বল শেয়ার উনি ১০ বছর ধরে রেখে দিয়েছেন, শুধু এই আশায় যে একদিন এটার দাম বাড়বে। মানে উনি তার ভালো শেয়ারগুলো বিক্রি করে দিয়ে খারাপ শেয়ারে আরও টাকা ঢেলে যাচ্ছিলেন। কারণটা কি? কারণ তিনি প্রাথমিক লোকসানটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। আর ১০ বছর পর ফলাফলটা কি দাঁড়ালো? ওই শেয়ারে মোট লোকসান ৮৫%। ভাবুন একবার,
শুধু একটা ভুল মেনে নিতে না পারার কারণে কি বিশাল ক্ষতি। আর এই ঘটনাই আমাদের তৃতীয় এবং শেষ ফাঁকটার দিকে নিয়ে আসে। সেটা হলো হার্ড মেন্টালিটি বা হুজুগে ঘা ভাসানো, মানে ভিড়ের পেছনে ছোটার বিপজ্জনক প্রবণতা। একে বলে হার্ডিং বায়াস। সোজা কথায় কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়াই একটা বড় গোষ্ঠীর কাজকে অনুকরণ করা। আমাদের মনে হয়, আরে এতগুলো লোক যখন এটা করছে তখন এটাই হয়তো ঠিক। আমরা আসলে ভিড়ের মধ্যে একটা নিরাপত্তা খুঁজি, যদিও সেই ভিড়টা হয়তো খাদের দিকে এগিয়ে যাচ্ছে। পরীক্ষার আগের রাতের কথা একবার ভাবুন তো। ধরুন কেউ কিছুই পড়েনি, এখন যদি কোনো বন্ধুকে ফোন করে শোনা যায় যে সে সব পড়া শেষ করে ফেলেছে, তখন কিন্তু আতঙ্ক আরও বেড়ে যায়। কিন্তু আরেকটা বন্ধু যদি বলে, আরে আমিও তো কিছু পড়িনি, যা হবে দেখা যাবে, তখন দেখবেন একটা অদ্ভুত স্বস্তি কাজ করে। এটাই হার্ডিং বায়াস। মানুষ তাদের কাছেই স্বস্তি খোঁজে যারা একই ভুল করছে। এই স্লাইডটা দেখুন, একেবারে একটা বাস্তব উদাহরণ। ধরুন কোনো এক স্বাস্থ্য সংকটের সময় বাজারে গুজব ছড়ালো যে ঢাকা অক্সিজেন লিমিটেড নামে একটা কোম্পানি প্রচুর লাভ করবে। প্রথম সপ্তাহে গুজব ছড়ালো, দ্বিতীয় সপ্তাহে সবাই কিছু না জেনেই শেয়ারটা কিনতে শুরু করলো, আর দাম এক লাফে 150% বেড়ে গেল। তৃতীয় সপ্তাহে খবর আসলো, আরে এই কোম্পানি তো অক্সিজেনের সাথে কোনো সম্পর্কই নেই, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান। আর চতুর্থ সপ্তাহে শেয়ারের দাম হুড়মুড়িয়ে পড়ে গেল। তাহলে প্রশ্ন হলো, এই সব মানসিক ফাঁদ থেকে বাঁচার উপায়টা কি? চলুন একটা যৌক্তিক প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে গড়ে তোলা যায় সেটা দেখা যাক। এখানে 3টা খুব সহজ কিন্তু কার্যকর পদক্ষেপের কথা বলা আছে। প্রথমত, ভিন্ন মত খুঁজুন, মানে নিজের পছন্দের শেয়ারটার বিরুদ্ধে যুক্তিগুলো মন দিয়ে শুনুন। এটা কনফার্মেশন বায়াসের দেয়াল ভাঙতে সাহায্য করবে। দ্বিতীয়ত, নিজের লোকসানগুলো নিরীক্ষা করুন। এগুলোকে ব্যর্থতা না ভেবে বাজারের কঠিন শিক্ষা হিসেবে দেখুন। এটা লস এভার্জন কাটিয়ে উঠতে সাহায্য করবে। আর সবশেষে নিজের গবেষণার উপর বিশ্বাস রাখুন। হুজুগে না মেতে যে কোম্পানিটা বোঝা যায় শুধু তাতেই বিনিয়োগ করুন। সুতরাং আসল কথাটা হলো, বিনিয়োগের শত্রু কিন্তু বাইরে নয়, আমাদের ভেতরেই। কনফার্মেশন বায়াস হলো আমি ঠিক এই ইচ্ছাটা, লস অ্যাভার্শন হলো আমি ভুল প্রমাণিত হব এই ভয়টা, আর হার্ডিং বায়াস হলো ভিড়ের মধ্যে নিরাপদ থাকার একটা আকাঙ্ক্ষা। এই 3টা আবেগকে যে নিয়ন্ত্রণ করতে পারবে সেই কিন্তু একজন সফল বিনিয়োগকারী হতে পারবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন, আমরা যখন বিনিয়োগ করি সেই সিদ্ধান্তগুলো কি আসলেই আমাদের মস্তিষ্ক দিয়ে নেওয়া হচ্ছে, নাকি আমাদের ভেতরের পক্ষপাত বা বায়োসগুলো দিয়ে? উত্তরটা কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীকে নিজের ভেতরেই খুঁজতে হবে। এটা ভাবার মতো একটা বিষয়।